নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক এক্সপ্লেনার। দেখুন, নিট এখন শুধুমাত্র আর ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা বা যারা ডাক্তারির পড়ুয়া, ডাক্তার হতে চায় তাদের কাছে অগ্নি পরীক্ষা নয়, গোটা দেশের কাছে এখন নিট হয়ে দাঁড়িয়েছে অগ্নি পরীক্ষা। কেন বলছি? তার কারণ গত 10 বছর ধরে, যদি এক দশক ধরে আপনারা দেখেন, তাহলে 152 বার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যাতে 7 কোটিরও বেশি পড়ুয়া তারা ভুক্তভোগী। এই রকম অবস্থায় দাঁড়িয়ে নয়াদিল্লি গত কয়েকদিন ধরেই আমরা দেখলাম উত্তাল। প্রথম দিকে মেইনস্ট্রিম মিডিয়া অতটা বেশি গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু পরপর একের পর এক ভিজুয়াল বা ছবি যখন আসতে শুরু করলো ডিজিটাল মিডিয়া, বিভিন্ন সামাজিক মাধ্যমে, তখন মেইনস্ট্রিম মিডিয়ার পক্ষেও আর নয়াদিল্লির ঘটনাকে অগ্রাহ্য করার কোনো রকম কারণ নেই, এবং সেই জন্য তারাও দেখাচ্ছে। আপনি এখন যে কোনো টেলিভিশন, যে কোনো প্রিন্ট মিডিয়া, যে কোনো ডিজিটাল মিডিয়া আপনি দেখতে পাবেন নয়াদিল্লি, অর্থাৎ এই নতুন প্রজন্মের মানুষজন যারা রয়েছে, যারা ছাত্রছাত্রী, তাদের বিদ্রোহের আগুনে একেবারে উত্তপ্ত সমস্ত মিডিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের একটা অব্যবস্থা, অরাজকতা, এর বিরুদ্ধে গণতান্ত্রিক দেশে ছাত্রছাত্রীরা তো আন্দোলন করতেই পারে। এবং আমরা জানি যে সনম ওয়াংচু, তার অবস্থাটা কি, অনশনরত ছিলেন এবং পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়, এবং সেটা অবশ্যই সরকারের ইচ্ছে, এবং বারবার তার মানবাধিকার লঙ্ঘনের দাবি উঠেছে। তার স্ত্রী স্বয়ং বলেছেন যে না, তার চিকিৎসার দায়িত্ব তারা নিতে চান। কেন রাষ্ট্র ঠিক করে দেবে যে কোথায় তার চিকিৎসা হবে? এবং সর্বোপরি একদিকে বামেরা, অন্যদিকে অভিযোগ উঠছে রাষ্ট্রবিরোধী শক্তিও তারাও নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে। দিল্লির ঘটনাবলী সবাই দেখেছেন। 56 ইঞ্চির সরকার এতটাই অপদার্থ, এতটাই অযোগ্য, এতটাই ভয় পেয়ে গেছেন, আলাপ আলোচনা করবার মতন সাহস দেখাতে পারলেন না। 56 ইঞ্চির আলোচনা করার মূলত নেই। ডায়লগ ক্যান সেটল। নিট পরীক্ষার চাইতে লিক বেশি। ছেলেমেয়েরা কতজন মারা গেল? কেন বারে হচ্ছে? কেন ধর্মেন্দ্র প্রধান তারপরেও শিক্ষামন্ত্রী থাকবেন? কি ব্যবসা করা হচ্ছে? কোনো ছেলেদের জীবনের বিনিময়ে কোনো ব্যবসা? স্বাভাবিক সঙ্গত দাবি, এবং সেই দাবি তার পাশে গোটা দেশের তরুণ প্রজন্ম আছে, মানুষেরা আছেন, সোনম ওয়াংচুকের মতন মানুষরাও আছেন, আরো অনেকে আছেন। তিনি বিজ্ঞানী। ফলে যারা ওখানে সত্যি আন্দোলন করছেন, তারা যদি কলকাতায় যখন কিছু করবেন বা তাদের যে আন্দোলন, তার সঙ্গে তার প্রতি আমাদের নৈতিক সমর্থন পূর্ণ থাকবে। আমি বলেছি ককরোচ জনতা পার্টি যারা ওখানে দিল্লিতে আন্দোলনটা করছেন, নতুন প্রজন্ম, শিক্ষা দুর্নীতির প্রতিবাদে, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যারা ককরোচ জনতা পার্টির যারা প্রকৃত আন্দোলন করছেন, তারা যদি কলকাতায় বা কোথাও বাংলায় কোনো আন্দোলন করতে চান, সেখানে আমাদের সমর্থন থাকবে। পুরো বিষয়টা কি, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদের বলে রাখি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় চলচ্চিত্রকার, গায়ক, অভিনেতা এবং একদা তিনি সাংবাদিকও ছিলেন, সেই অঞ্জন দত্ত কি বলছেন। সাধারণত অঞ্জন দত্ত কিন্তু খুব একটা মুখ খোলেন না, এবং তিনি বরাবরই নিজেকে পরিচয় দেন যে তিনি হচ্ছেন একজন একা মানুষ। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করেন, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেন, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু তিনি কোনো পলিটিক্যাল পার্টি অর্থাৎ কোনো রাজনৈতিক দলে কোনো দিনই তিনি নামেননি, কোনো রাজনৈতিক দলের মিছিলেও তিনি নামেননি। তিনি পর্যন্ত মুখ খুলছেন। কি বলছেন একবার শুনে নেব। I have never believed in any kind of politics or political party. I mean, I've never believed in partisan politics. I've never ever been a member. I've never joined any political parties. I've never participated in a rally. I've never ever done that. Today, I have to admit that whatever is happening in Delhi
at Jantar Mantar. And whatever the students are standing for is extremely justified. I have believed in democracy. I have believed in an elected government. I have believed in the Constitution, and I still do. And when I see that a large number of the students, and perhaps millions in my country, young people who are demanding justice to an issue that is the most purest of issue, which is education. Thank you so much for giving me the pride of being an Indian. I am very proud to be an Indian. I'm very proud to live in a country where students democratically, constitutionally, non-violently can question an injustice which is happening. অঞ্জন দত্তের মতো জিৎ, অর্থাৎ অভিনেতা জিৎ, তারকা জিৎ, তিনিও মুখ খুলেছেন। খুব সঙ্গত কারণে তিনি চেয়েছেন যে ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং তাদের যে গণতান্ত্রিক এই লড়াইয়ের অধিকার আছে সে কথা খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আমি আপনাদের একবার পড়ে শোনাই ঠিক তিনি কি বলেছেন তার বার্তাতে বলছেন, ছাত্রছাত্রীরা ন্যায় বিচার পাওয়ার যোগ্য। নিট ইস্যু এখন শুধু একটি পরীক্ষায় সীমাবদ্ধ নয়, এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের আশা, স্বপ্ন, বিশ্বাসের সঙ্গে জড়িত। প্রত্যেক যোগ্য প্রার্থীরাই স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য মূল্যায়ন ব্যবস্থার অধিকার রয়েছে। তারা ন্যায় বিচার পাওয়ার যোগ্য। সবচেয়ে বড় কথা, কঠোর পরিশ্রমে যথাযথ মূল্যায়ন হবে, এই বিশ্বাস তাদের ফিরিয়ে দেওয়া জরুরি। এই ঘটনাকে রাজনৈতিক লাভ লোকসানের হাতিয়ার না বানিয়ে দায়িত্বশীলতা, জবাবদিহি এবং স্থায়ী সংস্কারের পথে এগিয়ে যাওয়া উচিত। এটি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির সময় নয়, বরং দায়িত্বশীল সিদ্ধান্ত এবং পরিবর্তনের সময়। জিৎ, টলিউড অভিনেতা। আমি শুধু অঞ্জন দত্ত এবং জিতের কথা বলছি, আরও অনেকে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায়, দেশের প্রান্তে প্রান্তে বিভিন্ন অভিনেতা, চলচ্চিত্রকার, লেখক এবং অবশ্যই বিভিন্নভাবে যারা বিভিন্ন পেশায় যুক্ত এরকম বিদ্বজনেরা মুখ খুলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলায় বিদ্বজনেদের শিরদাঁড়া গুড়িয়ে গিয়েছে। তার কারণ গত এক দশকেরও বেশি সময় ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের এমন মাসোয়ারাভুক্ত বিদ্বজন হয়ে উঠেছিলেন, এখন তাদের মুখ দেখানোর জো নেই। সুতরাং যারা সেই হিসেবে অনুপ্রাণিত নন তারাই এবার মুখ খুলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে দেশ কোন দিকে এগিয়ে চলেছে। দেখুন, আমরা জানি সংসদে এ নিয়ে বিরোধীরা উত্তাল করে দিয়েছে এবং সরকার পক্ষ মেনে নিয়েছেন। কিরণ রিজিজু, সংসদীয় বিষয়ক যিনি মন্ত্রী, তিনি খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন বিরোধীদের সঙ্গে আলোচনায় তারা প্রস্তুত না, কোনো শর্ত তারা চাপাতে দিতে চান না, কিন্তু তারা জানতে চান বিরোধীরা কিভাবে আলোচনা করতে চান, কোন পরিসরে আলোচনা করতে চান তার আঙ্গিক। অর্থাৎ এক কথায় সরকারও কিন্তু নরম হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু খুব পরিষ্কারভাবে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যেভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার নিন্দা করেছেন। অনেকে বলছেন এতে খুব পরিষ্কার যে সরকারও নরম এবং সহনশীল এবং সরকারও ছাত্রছাত্রীদের পাশে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এত উত্তাল কেন দিল্লিতে বারবার করে অভিযোগ উঠেছে যে কোনো রকম ব্যাগ ছাড়া পুলিশ একেবারে গুন্ডার মতো ছাত্রদের পেটাচ্ছে। দেখুন, আমাদের দেশের যারা সন্তান, আমাদের দেশের যারা ছাত্রছাত্রী, তাদের ওপর যদি এইভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হয়, ঘন্টায় ঘন্টায় কাঁদানে গ্যাস ছোড়া হয়, তাহলে অবশ্যই তো সাধারণ মানুষ সেটাকে ভালো মতো নেবে না। আমার মনে হয় বিলক্ষণ বুঝতে পারছে সরকারও। আমি শুধু আপনাদের একবার স্মরণ করিয়ে দিই, শ্রীলঙ্কা থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে নেপাল, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং প্রত্যেকবারই কিন্তু স্ফুলিঙ্গটা জ্বালিয়েছে জেন জি। এই নতুন জেনারেশন জেড তারাই কিন্তু এই আন্দোলনের মূল হোতা এবং সেই আন্দোলন কিন্তু সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা। আপনারা দেখেছেন কি হয়েছে, আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে শেখ হাসিনাকে পিছু হটতে হয়েছে। না, আমি মানছি যে
শেখ হাসিনার পতনের পেছনে বৈদেশিক শক্তি ছিল, সেখানে যারা ইসলামিক জেহাদি শক্তি তারা ছিল, এবং তার পাশাপাশি আমরা জানি বিভিন্ন রাজনৈতিক সমীকরণ ছিল। নেপালেও তাই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, প্রথম এই আন্দোলনে কারা এগিয়ে এসেছেন, কারা বুক চিতিয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে? অবশ্যই ছাত্রছাত্রীরা। এখন ভারতবর্ষ হচ্ছে বোয়িং ফ্লাইটের মতো। কেন বলছি? এই যে বোয়িং উড়ান, সে এত বিশাল, এমন তার গঠন, সে যখন হাওয়াতে ভেসে যায়, ছোট প্লেন ঝট করে তার বিপদ ঘনাতে পারে। কিন্তু বোয়িং যদি হয়, তাহলে তার বিপদ ঘনানো কিন্তু অতটা সহজ নয়। বাংলাদেশ বলুন, নেপাল বলুন বা শ্রীলঙ্কা বলুন, বারবার তাদের গণতন্ত্র বিদ্ধ হয়েছে, বারবার তাদের সরকার পড়েছে। সুষ্ঠু গণতন্ত্র গত 50 বছরের ইতিহাস যদি আপনারা মিলিয়ে দেখেন, এসব দেশগুলোতে ছিল না। কিন্তু ভারতবর্ষ গণতন্ত্রে মানে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এ দেশে রয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের ঐতিহ্য। এবং ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান এবং আমাদের যে সাংগঠনিক ক্ষেত্র রয়েছে, যে কাঠামোর ওপর দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার চলে, তা অত্যন্ত শক্ত এবং মজবুত। আমি ভারতবর্ষের আর্মির কথা তো ছেড়েই দিলাম, অত্যন্ত মজবুত। কিন্তু তার সত্ত্বেও সরকার পক্ষ তারা এটাকে কিন্তু একটা বিপদের চিহ্ন হিসেবে কি দেখছেন, এই প্রশ্নটা এবার উঠতে শুরু করেছে। তবে এক্ষেত্রে সরকার পক্ষ নরম হয়েছে। কিন্তু তাহলে শিক্ষামন্ত্রীকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না? দেখুন, রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে যিনি শিক্ষামন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে সরিয়ে দিলেই যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তা নয়। কিন্তু জানেন তো, প্রত্যেকটা আন্দোলনে না একটা পাঞ্চিং ব্যাগ দরকার, একজন কাউকে কাঠগোড়ায় দাঁড় করানো দরকার। পাঞ্চিং ব্যাগ মানে সেখানে বারবার আঘাত করে যারা আন্দোলন করছেন, যারা ক্ষোভে ফুঁসছেন, তারা যেন কোথাও একটা মানসিক তৃপ্তি পান। কাউকে সরিয়ে দিলে মনে হয় না, এই আন্দোলন সার্থক হয়েছে। সত্যি কি একজন ব্যক্তির ওপরই সমস্ত দোষ চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে? আসলে এসব কথা এখন শুনতে চাইছে না। কেন শুনতে চাইছে না? তার কারণ আপনারা ভেবে দেখুন 7 কোটিরও বেশি পড়ুয়া তারা কিন্তু ভুক্তভোগী। আমি আগেই আপনাদের বলেছি 152 বার বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা যাচ্ছে। গত 10 বছর বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াটা কিন্তু খুব একটা সাধারণ ঘটনা নয়। এর পেছনে নিশ্চয়ই অর্গানাইজড ক্রাইম অর্থাৎ খুব সুসংঘবদ্ধ একটা অপরাধ চক্র কাজ করে। এমনি তো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। বড়লোকের ছেলেরাই কি শুধু ডাক্তার হবে? প্রশ্নপত্র কিনে বাড়িতে এনে সেই প্রশ্নপত্রের মডেল উত্তর তৈরি করে তারা উগড়ে দিয়ে এসে ডাক্তার হয়ে যাবে। আর যারা গরিব, যারা পারছে না, যারা চেষ্টা করছে এই উন্নয়নশীল দেশে নিজেরা এবং নিজের পরিবার, নিজের সমাজকে, সমস্ত কিছুকে নিয়ে একটা অন্য জায়গায় উন্নীত হওয়ার, তারা পারবে না শুধুমাত্র পয়সার অভাবে, শুধুমাত্র অপরাধের শিকার হবে। এবং সেই জন্য এই ক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। এখন শিক্ষামন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার উপর দায় বর্তাচ্ছে এবং বিরোধীরা, আপনারা জানেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, তাদের ছাড়াতে আবার চলে গিয়েছিলেন থানায়। সব মিলে বিরোধীরা রাজনৈতিকভাবে লড়ছে। অন্যদিকে বামেরা কিন্তু বেশ উঠে পড়ে লেগেছে। আমরা জানি যে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে একাধিক জায়গায় বামেরা পুরো ঝাঁপিয়ে পড়েছে সেখানে। এবং প্রশ্ন উঠছে, যেটা সবচেয়ে বিপজ্জনক, যে বেশ কিছু ইসলামিক জেহাদি জঙ্গি তারা কিন্তু ঢুকে পড়ছেন। এবং দিল্লির পুলিশ একটা কথা বলেছে তাদের রিপোর্টে, যে যখন সূর্যের আলো থাকে তখন কিছু হয় না, রাত যত ঘনায় তত বিশৃঙ্খলা বাড়ছে। তাহলে কি খুব সুসংঘবদ্ধভাবে এই বিশৃঙ্খলাকে তোল্লাই দেওয়া হচ্ছে? কোথাও কি নিরপেক্ষ একটা যে তদন্ত হওয়া দরকার, সেই তদন্তটা হচ্ছে না। দেখুন, এর সব কিছুর অবসান ঘটবে একটা ব্যাপারেই, সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস না করার জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে, সরকার কি দৃষ্টান্তমূলক শাস্তি নিচ্ছে। এগুলো না দেখা পর্যন্ত ছাত্রছাত্রী যারা আন্দোলনরত তারা কিন্তু থামবে না। এবং এটাও কিন্তু সবার বোঝা উচিত, যখন ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে লাঠি চার্জ করা হবে, কাঁদানে গ্যাস মারা হবে, তারা তো আমার আপনার বাড়ির সন্তান। তাদের ওপর এরকম জঘন্য আক্রমণ হলে সাধারণ মানুষ চুপ করে থাকতে পারে না, তারা তো প্রতিবাদ করবে। ইতিমধ্যেই আপনারা জানেন বিহার থেকে খবর আসছে, এই জেনজির সঙ্গে লড়াই কতটা যে শক্ততা সেটা পুলিশ প্রশাসন বুঝে গেছে।
অর্থাৎ কি হচ্ছে জানেন, যদি জল কামান তারা ছুটছে, সঙ্গে সঙ্গে তারা মোবাইলে গান চালিয়ে একদম রেন ডান্স মানে বৃষ্টির নাচ নাচতে শুরু করছে। ভাবুন তো, লোহার বড় বড় গেট দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, ব্লক করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো তুলে নিয়ে তারা চলে যাচ্ছে, কোনো কিছুতেই তারা হার মানছে না। এই যে জেনজি যে আন্দোলনে যেসব স্লোগান দিচ্ছে, এসব স্লোগান তো মানুষ আগে শোনেনি। সুতরাং এই জেনজিকে প্রশমিত করার জন্য সরকারের একটাই উপায়, যে কোনো মূল্যে এই প্রশ্নপত্র ফাঁসের সমস্ত ধরনের রাস্তা পথ বন্ধ করে দিতে হবে। যারা এই অর্গানাইজড ক্রাইম দিনের পর দিন বছরের পর বছর করে চলেছে, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তদন্ত দরকার পূর্ণাঙ্গ। তাহলে যদি এই জেনজিরা অর্থাৎ যারা রাস্তায় নেমেছে আন্দোলন করছে তারা যদি ক্ষান্ত হয়। সবশেষে একটা কথা বলি, শুধু এই আন্দোলনের জেরে নয়, ভারতবর্ষ একটা বিশাল দেশ, ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের সংবিধান নিয়ে আমরা গর্ব করি, ভারতবাসী হিসেবে আমরা একটা গণতান্ত্রিক পরিমণ্ডলের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি। ভারতবর্ষের প্রেক্ষাপটে হাজার হাজার বছরের পুরনো উন্নত সভ্যতার একটা প্রতিধ্বনি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুটি কয়েক বড়লোক ছাত্রের জন্য একটা অর্গানাইজড অপরাধ চক্র দিনের পর দিন বছরের পর বছর প্রশ্নপত্র ফাঁস করবে, এটা কি মেনে নেওয়া যায়? আপনি কি বলেন? আপনি কি বলছেন যে এই জেনজিদের আন্দোলন দেশ জুড়ে কি ছড়িয়ে পড়বে? এই জেনজিদের আন্দোলন, পড়ুয়াদের আন্দোলনে গোটা ভারতবর্ষে যে সমস্ত বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, তাকে দাবানলের মতো জেগে উঠবে, জ্বলে উঠবে? আপনি কি মনে করেন দেশ বিরোধী যারা রয়েছেন, যারা বৈদেশিক শক্তির হয়ে কাজ করে এই দেশের মাটিতে বসে, ইসলামিক জেহাদি শক্তি, তারা কি তাহলে অক্সিজেন পেল? এই সুযোগে কি তারা ঘোলা জলে মাছ ধরবে? আপনার মন্তব্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি সবাই এই দেশের সচেতন নাগরিক, এটা আমাদের কর্তব্য।